শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ব্ল্যাক প্যান্থার রহস্য। সেবার অক্টোবরে ধরমতাল হ্রদ দেখে লোহাগড় ফেরার পথে বিকেল হয়ে গেল। ওটা আসলে প্রাগৈতিহাসিক যুগে মৃত একটা আগ্নেয়গিরির জ্বালামুখ। হাজার হাজার বছর ধরে বর্ষার জল জমে বিশাল হ্রদ হয়েছে। মধ্যিখানে ক্ষুদে দ্বীপের মতো কয়েকটা জঙ্গুলে জলটুঙি। আমার বৃদ্ধ প্রকৃতিবিদ বন্ধু বাইনোকুলারে কোনো জলটুঙির শীর্ষে কবে নাকি সেক্রেটারি বার্ড আবিষ্কার করে গিয়েছিলেন। এবারকার অভিযান তার ছবি তুলতে। দুঃখের বিষয় সেবার তার ক্যামেরায় টেলিলেন্স ছিল না। এবার তাই টেলিলেন্স এনেছিলেন। সেক্রেটারি বার্ডকে বাংলায় কেরানি পাখি বলা হয়, কারণ সারস জাতীয় এই পাখিকে দেখলে মনে হয় কানে কলম গোজা আছে। কিন্তু ধুরন্ধর প্রকৃতিবিদের চেয়ে পাখিটা আরও ধুরন্ধর। কয়েক ঘন্টা ছুটোছুটি, বাইনোকুলারে খোঁজাখুঁজি এবং ক্যামেরার টেলিলেন্স তাক করা ব্যর্থ হলো। কতবার টুপি খসে গিয়ে ওর টাক চকমক করল। সাদা সান্তাক্লজ দাড়িতে মাকড়সার জাল সমেত আটকে গেল। অবশেষে লোহাগড় খনিজ সম্পদ দফতরের পাবলিক রিলেশন অফিসার ইকবাল আহমেদ তাড়া দিলেন, কর্নেল, এবার ফেরা যাক। এলাকার পরিস্থিতি ভালো নয়। কয়েকটা জঙ্গি গেরিলা গ্রুপ মাথাচাড়া দিয়েছে। হাইওয়েতে প্রায় হামলা চালায় ওরা। আমার আগের পিআরও তাকে থামিয়ে কর্নেল তুম্ব মুখে বললেন, শুনেছি, আলো কমে আসছে, চলো ফেরা যাক। আমাদের জিপে প্রায় 3 কিলোমিটার সংকীর্ণ বিচ্ছিরি রকমের উতরাই পথ দিয়ে নেমে হাইওয়েতে পৌঁছলাম। সেই সময় হঠাৎ কর্নেল বললেন, আহমেদ, চা খাবো। আহমেদ জিপ থামিয়ে বললেন, এখানে চা খাবেন কি? পাবেন কোথায়? প্রকৃতিবিদ জিপ থেকে নেমে অমায়িক হাসলেন। পাহাড়ি রাস্তার ধারে নিরিবিলি চায়ের আড্ডায় একটু বসলে ক্লান্তি দূর হয়। চলে এসো। পাশেই শালপাতার ছাউনি দেওয়া একটা চায়ের দোকান চোখে পড়ল। চাওয়ালার চেহারা আদিবাসীর। একা বসে ঝিমোচ্ছিল সে। আমাদের দেখে ব্যস্তভাবে উনুনের লাকড়ি গুজে দিল। গাছের ডাল দিয়ে তৈরি বেঞ্চে আমরা বসলাম। উদ্বিগ্ন আর বিরক্ত মুখে তরুণ পিআরও ঘন ঘন ঘড়ি দেখছিলেন। কর্নেল চাওয়ালার সঙ্গে গল্প জুড়ে দিলেন। ওর গল্প মানেই পাখি, প্রজাপতি, অর্কিডের খোঁজ খবর। তবে চাওয়ালা হাইওয়ের ওধারে পাহাড় দেখিয়ে শুধু একটা সম্বর হরিণের খবর দিচ্ছিল, যার শিং নাকি গোনা যায় না। হাইওয়েতে দিন শেষে যানবাহনের আনাগোনা এখন সত্যিই কম। আমরা চা খেতে খেতে একটা সবুজ অ্যাম্বাসাডার বাগ ঘুরে এসে গতি কমালো। তারপর চায়ের দোকানের সামনে থেমে গেল। পেছনের সিটে দুজন প্রৌঢ় ছিলেন। একজন মুখ বাড়িয়ে হিন্দিতে জিজ্ঞেস করলেন, বরমদেও থান আর কত দূর? চাওয়ালা ভাঙা হিন্দিতে বলে দিল, সামনে ব্রিজ পেরিয়ে গিয়ে ডাইনে জঙ্গলের ভেতর বটের ডগায় লাল কাপড় উঠছে দেখবেন। গাড়িটা চলে গেল। আহমেদ বাঁকা মুখে হাসলেন। বাইরের লোক, নইলে ঝুঁকি নিত না। কর্নেল বললেন, বাঙালি। বাঙালির হিন্দিটা সহজে রপ্ত হয় না। তাছাড়া বাঙালি সম্ভবত বাতিগ্রস্ত জাত। আমাকে একটা সেরা নমুনা বলতে পারো? কাজেই অবেলায় বরমদেও নামে কোনো দেবতার থান দর্শনে যাত্রা বাঙালির পক্ষেই স্বাভাবিক, কিন্তু খটকা খটকা লাগছে বলে উনি বাইনোকুলারে গাড়িটা দেখতে থাকলেন। আহমেদ বললেন, কিসের খটকা? কর্নেল বাইনোকুলার নামিয়ে চায়ে চুমুক দিলেন। অপূর্ব বলে আমাদের দিকে ঘুরলেন। গাড়ির পেছনের কাছে লেখা আছে আলফা ট্রেডিং কোম্পানি, তারাপুর। আহমেদ বললেন, তারাপুর প্রায় 19-20 কিলোমিটার আপে। সেখানে অনেক বাঙালি আছে, কিন্তু খটকাটা কিসের? ব্যবসা বাণিজ্যে বাঙালি আজকাল পিছিয়ে পড়েছে। সিদ্ধিদাতা গণেশ যে কোনো কারণেই হোক অপ্রসন্ন। বরমদেও কি ঠেকাতে পারবেন? আহমেদ চা শেষ না করেই উঠে দাঁড়ালেন। ঘড়ি দেখে বললেন, আমাদের এখনো 30 কিলোমিটার যেতে হবে।
4:45 বাজে। তার তাড়ায় উঠে পড়তে হলো। জিপ চালানোয় তার দক্ষতা ধরমতাল রোডে দেখেছি। নদীর ব্রিজে পৌঁছে দূরে উত্তরাইয়ের নিচে সেই সবুজ অ্যাম্বাসেডর চোখে পড়ল। দুধারে ঘন জঙ্গল আর বড় বড় পাথর। আমিত সম্ভবত জঙ্গি গেরিলাদের আতঙ্কে জিপ ছোটাচ্ছিলেন। সবুজ গাড়িটার কাছে যাওয়ার আগেই কর্নেল বলে উঠলেন, রোখো রোখো, জাস্ট আ মিনিট। আমিত অগত্যা ব্রেক কষলেন। কর্নেল নেমে গিয়ে বললেন, বরমদেও নিশ্চয়ই ব্রহ্মদেব, সম্ভবত ব্রহ্মার মন্দির। এ যাবৎ একটিই আবিষ্কৃত হয়েছে, দ্বিতীয়টি আবিষ্কারের কৃতিত্ব আমারই হোক। চান্স ছাড়তে চাই না। উনি হন্তদন্ত হয়ে ডাইনের জঙ্গলে ঢুকলেন। এক ফালি পায়ে চলা পথ দেখা যাচ্ছিল। সবুজ গাড়িটার মুখ এখন উল্টো দিকে ঘোরানো। ড্রাইভার হেলান দিয়ে চোখ বুজে আছে। নাইট ডিউটির পর ঘুমানোর সময় পায়নি নাকি? জিপের শব্দেও চোখ খুলল না। আমিত নামলেন না, আমি নেমে গেলাম। ব্রহ্মা মন্দির দর্শনের কৌতূহল জেগেছিল। পায়ে চলা পথে এগিয়ে গেলাম। দুপাশে বড় বড় পাথরও পড়ে আছে। সামনে বিশাল বটগাছের তলায় পাথরের বেদির কাছে কর্নেল বাঁদিকে ঘাসের ওপর ঝুঁকে কিছু দেখছিলেন। এতক্ষণে সোজা হলেন, তারপর ক্যামেরা তাক করলেন। ফ্ল্যাশ গান কয়েকবার ঝিলিক দিল। কাছে গিয়ে বললাম, শুধু বেদি দেখছি, মূর্তি নেই। কর্নেল নির্বিকার মুখে শান্তভাবে বললেন, শিগগির আলফা কোম্পানির ড্রাইভার আর আমিতকে ডাকো। কেন? সদ্য একটা মার্ডার হয়েছে, এই দেখো। প্রায় ঝাঁপ দিয়ে এগিয়ে দেখি ধুতি পাঞ্জাবি পরা একটা লোক বেদির নিচে বাঁ পাশে ঘাসের ভেতর উপুর হয়ে পড়ে আছে। মাথার পেছনে টাটকা রক্ত তখনও গড়িয়ে পিঠে আর ঘাসে পড়ছে। আমার মাথা ঘুরে গেল। কর্নেলের সঙ্গদোষে এ যাবৎ অনেক খুন খারাপি দেখেছি, তাই হয়তো ভিড়মি খেয়ে পড়ে গেলাম না। কর্নেল বললেন, হাঁ করে কি দেখছো, ওদের খবর দাও। দৌড়ে গিয়ে আমিতকে বললাম, মার্ডার, কর্নেল ডাকছেন। আমিত প্রলাপ বকতে থাকলেন, কর্নেলকে চলে আসতে বলুন, কর্নেলকে ডাকুন। সবুজ গাড়ির ড্রাইভার আমার ডাকাডাকিতে চোখ খুলে প্রথমে বলল, নেহি, কই টেরাক পাকার লিজিয়ে। তারপর আমার বিদঘুটে হিন্দিতে ঘটনা শুনে সে কি বুঝলো জানি না, আস্তে সুস্তে বেরিয়ে গদাই লস্করি চালে থানের পথে পা বাড়ালো। আমি তখনও প্রলাপ বকছেন। পরে শুনেছিলাম আগের পিআরওর মুক্তিপণের টাকা সরকারি লাল ফিতের ফাঁসে আটকে পড়ার দরুন জঙ্গিরা তার মৃতদেহ ফেরত পাঠিয়েছিল। তো আমিতকে কিছুতেই ধাতস্থ করা যাচ্ছিল না। তখন আবার থানের দিকে ছুটে গেলাম। আলফা কোম্পানির ড্রাইভার আচমকা আমাকে প্রায় ধাক্কা মেরে গাড়ির দিকে চলে এলো। তারপর গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনতে পেলাম। কর্নেল অকুস্থলের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন। উত্তেজিতভাবে বললাম, ড্রাইভারটা পালিয়ে গেল যে? কর্নেল বাইনোকুলারে চোখ রেখে বললেন, পালায়নি, কুয়ারডি থানায় খবর দিতে গেল। এর সঙ্গী ভদ্রলোক কোথায় গেলেন? বাইনোকুলার নামিয়ে কর্নেল বললেন, যাচ্ছে তাই জঙ্গল আর পাথর, জঙ্গিদের দেখতে পাওয়া অসম্ভব। বুক ধড়াস করে উঠল। জঙ্গি মানে? আমিত ঠিকই বলেছিল বলে কর্নেল পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ দিলেন। ডেড বডির পাশেই এক টুকরো পাথর চাপিয়ে রাখা ছিল এটা। কাগজটা খুলে দেখি একটা লেটার হেড, ওপরে ছুটন্ত একটা কালো চিতাবাঘের ছবি। হিংস্র মুখটা এদিকে ঘুরে আছে। তার নিচে ইংরেজিতে ছাপানো ব্ল্যাক প্যান্থার লিবারেশন ফ্রন্ট। তারপর লাল কালিতে যে কথাগুলো ছাপানো, বাংলায় মোটামুটি তা এরকম, নিপীড়িত মানবতার স্বার্থে একটি ছারপোকা আটক করা হয়েছে, এর মুক্তিপণ 3 লক্ষ টাকা। কাহ প্রপাতের মাথায় যে গুহা আছে তার মধ্যে টাকা রেখে এলে এর মুক্তি। পুলিশ নাক গলালে মৃতদেহ ফেরত যাবে। 48 ঘন্টা সময় দেওয়া হলো। আমার হাত কাঁপছিল। কাগজটা কর্নেলকে ফেরত দিলাম। কর্নেল বললেন, তুমি গিয়ে আমেদের কাছে থাকো, বেচারার নার্ভাস হয়ে পড়া স্বাভাবিক, তুমি থাকলেও সাহস পাবে। কুয়ারডি থানায় বসে ওসি রামলগন সিংহের সঙ্গে কথা হচ্ছিল।
তখন রাত প্রায় 9টা। কর্নেলকে উনি চেনেন, এতে অবাক হইনি। বললেন, কেন্দ্র সন্ত্রাসবাদ দমনের জন্য নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। কোনো ঘটনা ঘটলেই পাহাড় জঙ্গলে চিরুনি তল্লাশি চালায়। আমরা সঙ্গে থাকি, কিন্তু এ পর্যন্ত অবস্থা যা ছিল তাই। না, ভুল বলছি, ক্রমশ বাড়ছে বলাই উচিত। কিন্তু আমার ধারণা জঙ্গিদের লক্ষ্য ছিল অবনী মুখার্জি। সুভাষ সিংহ বাধা দিতে গিয়েই মারা পড়েছেন। কেন বলছি শুনুন। সারা জেলায় সুভাষবাবু ছিলেন অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে আদিবাসীদের জন্য উনি অনেক করেছেন। আপনি তারাপুরে গেলে সব জানতে পারবেন। তাই বলছি, জঙ্গিরা বাধ্য হয়ে ওকে মেরেছে। চেঁচামেচি করেছিলেন কিংবা বাধা দিয়েছিলেন, এও সম্ভব জঙ্গিদের মধ্যে চেনা মুখ ছিল। আমি তারাপুরে যখন ছিলাম তখন আইবির গোপন রিপোর্টে আভাস ছিল সুভাষবাবু নাকি জঙ্গিদের ফান্ডে টাকা দেন। কিন্তু শক্ত প্রমাণ ছাড়া ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হৈ হৈ শুরু হয়ে যাবে। বিধানসভা থেকে সংসদ পর্যন্ত নড়ে উঠবে। এই দেখুন না, সুভাষবাবুর মৃত্যুর খবর পেয়ে কি ঘটে। আমার তো বুক ঢিপঢিপ করছে। বলে তিনি অট্টহাসি হাসলেন। কর্নেল বললেন, ড্রাইভার কিষেন্ট কোনো শব্দ বা চেঁচামেচি শুনতে পায়নি, অথচ বাতাস বইছিল থানের দিক থেকে। বলছে নাইট ডিউটি করে আজ দিনে ঘুমানোর সময় পায়নি। কানহো প্রপাত কোথায়? এখান থেকে কম করে 40 কিলোমিটার দূরে, দুর্গম পাহাড় জঙ্গল এলাকায়। তারাপুর থেকে অবশ্য 20-25-এর মধ্যে। রিজার্ভ ফরেস্টের কোর এরিয়ায় পড়ে। জন্তু জানোয়ার আছে। আমি ভাবছি অবনীবাবুর পক্ষ থেকে ওখানে টাকা পৌঁছে দেবে কি করে। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন মিস্টার সিংহ। মিস্টার সিংহ ঘড়ি দেখে বললেন, ব্ল্যাক প্যান্থার বলেছে আমরা যেন নাক না গলাই। ঠিক আছে, আগে অবনীবাবুর ফ্যামিলির লোকেরা কি বলে জানা যাক। আমরা রিস্ক নেব না। ওরা যদি টাকা দেয় বরং ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের মারফত পাঠানো যাবে। অবনীবাবু বহাল তবিয়তে ফেরত এলে তখন ওর স্টেটমেন্ট নিয়ে তার ভিত্তিতে চিরুনি তল্লাশে নামব। কর্নেল সাহেব কি বলেন? মর্গের প্রাথমিক রিপোর্ট কখন আশা করছেন? তারাপুর এখান থেকে 24 কিলোমিটার, কাজেই আজ রাত্রে পাওয়ার আশা নেই। তবে আপাত দৃষ্টে রাইফেলের বাট দিয়ে মেরেছে মনে হলো। খুলি লম্বালম্বি ফেটে গেছে। আপনিও তো পরীক্ষা করলেন। কর্নেল কিছু বলতে ঠোঁট ফাঁক করেছিলেন, বললেন না। ইকবাল আহমেদ ব্যস্তভাবে বললেন, কর্নেল 10:45 বাজে। কর্নেল উঠে দাঁড়ালেন। মিস্টার সিংহ একটু হেসে বললেন, সঙ্গে পুলিশ ভ্যান এসকর্ট করবে। পিআরও সাহেবের মাথার দাম আমরা বুঝি। লোহাগড়ে নদীর ধারে খনিজ সম্পদ দপ্তরের সুদৃশ্য বাংলোয় আমরা উঠেছিলাম। ইকবাল আহমেদ গেটে আমাদের নামিয়ে দিয়ে কোয়ার্টারে চলে গেলেন। পেছনে পুলিশ ভ্যান। লনে হাঁটতে হাঁটতে কর্নেল হঠাৎ হেসে উঠলেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? 3টে পটকা। তার মানে? কর্নেল প্যান্টের পকেট থেকে সত্যিই 3টে পটকা বের করে দেখালেন। বরমদেও থানে এই 3টে টাটকা পটকা ঘাসের মধ্যে খুঁজে পেয়েছি। মশলায় ভেজাল থাকলে বা দইবাত ভিজে গেলে কিংবা ঠিকঠাক আছাড় না মারলে পটকা ফাটে না। তাছাড়া ঘন ঘাসের ওপরও পটকাবাজি নিষ্ফল। জঙ্গিরা পটকা ফাটাতে চাইবে কেন? ওদের তো AK-47 রাইফেল থাকে। কালাশনিকভ এই নামের এক সামরিক অফিসার এই দুর্ধর্ষ আগ্নেয়াস্ত্র অনেক দুঃখে মাথা খাটিয়ে তৈরি করেছিলেন। তবে এক্ষেত্রে একটা যুক্তি আছে। চেঁচামেচি শুনে কিষেন্ট কিংবা রাস্তা থেকে কেউ ছুটে এলে তাদের ভাগিয়ে দিতে পটকা যথেষ্ট। কালাশনিকভের গুলি খামোখা খরচ করে লাভ কি? হাতে রাইফেল দেখবে এবং পটকার শব্দ শুনবে, 2-2 4 হবে এবং লেজ তুলে পালাবে। কর্নেল আবার হেসে উঠলেন। বললাম, কিষেনদের ঘুমানোটা আশ্চর্য। নাইট ডিউটি বাজে কথা, জঙ্গিদের সঙ্গে ওর নিশ্চয়ই যোগ সাজস আছে। অনেক ড্রাইভার সুযোগ পেলেই ঘুমোয় দেখছি, কিন্তু কথা হলো আলফা কোম্পানির 2 মালিক বরমদেও থানে আসবেন, জঙ্গিরা তাহলে তা জানত। সায় দিয়ে বললাম,
হ্যাঁ, কিষেনদের কাছেই জেনেছিল। আর দেখুন, ওরা আগে থেকেই অপহরণপত্র ছাপিয়ে রেখেছে। কর্নেল হঠাৎ বললেন, সকালে তারাপুর যাচ্ছি কিন্তু। আতকে বললাম, কর্নেল, ওরা সাধারণ খুনে নয়, জঙ্গি গেরিলা গ্রুপ। এত বড় একটা দেশের সরকার ওদের জব্দ করতে পারছে না। এই সময় কেয়ারটেকার ভদ্রলোক এসে পড়লেন। পিয়ারো সাহেব এইমাত্র ফোন করেছিলেন। ডিনার রেডি স্যার। এই বাতিগ্রস্ত বৃদ্ধের পাল্লায় পড়ে অনেক দুর্ভোগে ভুগেছি। এবার নির্ঘাত জঙ্গিদের গুলিতে প্রাণটা যাবে। ওর অবশ্য কিছু হবে না। ব্ল্যাক প্যান্থারদের গেরিলা যুদ্ধের কৌশল শেখাতে চাইবেন। ওটা নাকি ওর সামরিক জীবনের সেরা লাভ। সকাল 7:30টায় ব্রেকফাস্ট করে বাস স্টেশনে গেলাম। আমের তখনও ওঠেননি। তার জন্যে কর্নেল চিরকুটে বার্তা রেখে এসেছিলেন। 8টায় তারাপুরগামী বাস ছাড়ল। কুয়ারডি পেরিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ দীর্ঘ জ্যাম। কন্ডাক্টর খোঁজ নিয়ে এসে ঘোষণা করল, বরমদেও থানের সামনে 10-20 হাজার লোক রাস্তা আটকেছে। এক বাঙালি যাত্রী মাতৃভাষায় ফুঁসে উঠলেন, রোজ এই অবরোধ, কথায় কথায় রাস্তা আটকানো চাই বলে রাষ্ট্রভাষায় কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলেন, আজ হুয়া কেয়া, কিসকা বিল্লি মর গেই? কন্ডাক্টর হাসল, বহুত বড়ি বিল্লি বাবুজি, সুভাষজি কো মার ডালা। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, ওরে বাবা, কৌন মারা? মালুম নেই। ভদ্রলোক বোচকা বুচকি গুছিয়ে নেমে গেলেন। কর্নেল পিঠে তার কিডব্যাগ এঁটে বললেন, ওঠো জয়ন্ত, নেমে পড়া যাক। নেমে দেখি সেই ভদ্রলোক এবং আরও কিছু বাস যাত্রী একটা টিলার নিচে পায়ে চলা পথের দিকে এগিয়ে যাচ্ছেন। কর্নেল হন্তদন্ত হয়ে সঙ্গ ধরলেন। ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ওদিকে কোনো বাস রুট আছে নাকি? ভদ্রলোক থমকে দাঁড়ালেন। কি আশ্চর্য, আপনাকে সাহেব ভেবেছিলাম। এরিয়ার মিশনারি সাহেবরা আছেন। তা? কর্নেল পকেট থেকে নেম কার্ড বের করে দিলেন। উনি বিড়বিড় করে পড়তে থাকলেন, কর্নেল নীলাদ্রি সরকার, নেচারিস্ট। তারপর মুখ তুলে বললেন, নমস্কার নমস্কার, আপনি মিলিটারির লোক? তা নেচারিস্ট মানে? প্রকৃতি প্রেমিক বলতে পারেন। আপনি কোথায় থাকেন? এদিকে কোথায় যাচ্ছেন? তারাপুরে আমার বাড়ি, ছোটখাটো ব্যবসা করি। আমার নাম সদানন্দ রায়। এই পথে জঙ্গলের মধ্যে দিয়ে গেলে নদীর ব্রিজে পৌঁছানো যাবে। তারপর ধরমতাল রোডের মোড়ে কিছু একটা পেয়ে যাব, জিপ কিংবা অটোরিকশা। তাহলে চলুন, আমরাও তারাপুরেই যাব। গল্প করতে করতে হাঁটলে ক্লান্তি আসে না। আগে কথাটা ঠিকই বলেছেন। তা কে এমন মারা গেলেন যে লোকে রাস্তা আটকালো? সুভাষ সিংয়ের কথা আর বলবেন না স্যার। বিয়ে টিয়ে করেনি, সমাজসেবা করে বেড়াতো। কোম্পানি লাটে তুলে দিয়েছিল। এবার অবনী হাঁপ ছেড়ে বাঁচবে। অবনী ওর পার্টনার স্যার, বুঝলেন তো? তা ওদের কিসের ব্যবসা? রকমারি অর্ডার সাপ্লাইয়ের। ধরুন, এরিয়ার মিশনারি স্কুল কলেজ অর্ডার দিল, এত খাতা চাই, কি কালি কলম চাই, কি চেয়ার টেবিল চাই। আবার গভর্নমেন্ট অফিস যদি অর্ডার দিল। কর্নেল বললেন, বুঝেছি, বাঘের দুধের অর্ডার দিলেও সাপ্লাই দেয়। অদ্ভুত শব্দে হাসতে লাগলেন সদানন্দবাবু। ঠিক ধরেছেন। তবে ওই যে বলছিলাম, সিঙ্গি ব্যবসা লাটে তুলেছে দান খয়রাত করে। ইদানিং বাতিক উঠেছিল বরমদেবের থানে মন্দির গড়ে দেবে। অবনী মুখুজ্জে বেগতিক দেখে কলকাতায় ব্রাঞ্চ করেছে। ওর ছেলে মৃণাল দেখাশোনা করছে। এবার পাত্তারি গুটিয়ে অবনী কাটবে। ফ্যামিলি অলরেডি পাঠিয়ে দিয়েছে, জানেন? তারাপুরের বাড়িতে অবনীবাবু একা থাকতেন বুঝি? হ্যাঁ, সুভাষ সিংহিও থাকতো। নিজে কোনো বাড়ি করেনি। জঙ্গলের গাঢ় ছায়ায় যেতে যেতে কানে এলো ডাইনে দূরে মানুষজনের কোলাহল। কর্নেল বললেন, বরমদেবের থান কি কাছাকাছি? সদানন্দবাবু বললেন, আগে ডান দিকে ওই যে বটগাছ দেখছেন। তবে এবার একটু পা চালিয়ে আসুন স্যার, অবরোধ হঠাতে পুলিশ গুলি ছুটতে পারে। ছুড়ুক না, আমরা দমাদ্দম পটকা ফাটাবো।
সদানন্দবাবু গুলি গুলি চোখে তাকালেন। পটকা ফাটাবেন? ওরে বাবা, টেরোরিস্ট ভেবে সিকিউরিটি ফোর্স ছুটে আসবে। আপনার ওই ব্যাগে তারাকাঠির প্যাকেট দেখছি। আসন্ন দেওয়ালি উপলক্ষে বাজি, পটকা, হাওয়াই, তুবড়ি এইসব কিনতেই নিশ্চয়ই কলকাতায় গিয়েছিলেন। আগে তা দিন না কয়েকটা পটকা, দাম দেব। কি বলছেন স্যার? কর্নেল পকেট থেকে একটা পটকা বের করে বললেন, তাহলে আমারটা ফাটাই। উনি একটা পাথরে জোরে পটকাটা ছুঁড়ে মারলেন। প্রচণ্ড শব্দে ফাটল এবং কানে তালা ধরে গেল। সদানন্দবাবু অমনি প্রায় দৌড়তে শুরু করলেন। বললাম, কোনো মানে হয় যদি সত্যি সিকিউরিটি ফোর্স ছুটে আসে? কর্নেল একচোট হেসে বললেন, কষ্ট করে আর তারাপুর যেতে হলো না, সদানন্দবাবুর কাছেই সব হদিশ পাওয়া গেল। এবার ওকে সঙ্গছাড়া করার দরকার ছিল। দ্বিতীয়ত, একাগ্রচিত্ত এক বালক ব্যাধের দৃষ্টি আকর্ষণ করা হলো। একটি বনচর ছেলে গুলতি আর মুঠোয় বাটুল নিয়ে বাঁদিকের ঝোপ থেকে কখন বেরিয়ে এসেছে লক্ষ্য করিনি। কর্নেল তাকে ইশারায় ডাকলেন। তার মুখে ক্ষোভের চিহ্ন স্পষ্ট। কর্নেল হিন্দিতে বললেন, পাখিটা উড়ে গেছে, সেজন্য দুঃখ করো না, বকশিশ দিচ্ছি। তার হাতে একটা 10 টাকার নোট গুজে দিলেন কর্নেল। সে অবাক চোখে নোটটা দেখতে থাকল। কর্নেল বললেন, ওটা লুকিয়ে রেখো। তুমি থাকো কোথায়? সে আঙুল তুলে দক্ষিণ পশ্চিম দিকে দেখালো। তারপর হেরা খোরা নোংরা হাফ প্যান্টুলুনের পকেটে নোটটা ঢোকালো। এখানে কাছাকাছি কোথাও জল আছে? সে ইশারায় আমাদের অনুসরণ করতে বলল। ঝোপঝাড়, পাথর আর উঁচু গাছের ভেতর দিয়ে কিছু দূর চলার পর একটা ছোট্ট ডোবা দেখা গেল। ডোবার জলটা গাঢ় হলুদ। কর্নেল আমায় অবাক করে ডোবার চারিদিকে ঘুরতে শুরু করলেন। কখনো ঝুঁকে বা হামাগুড়ি দিয়ে ঘুরতে ঘুরতে একখানে থামলেন। তারপর ছেলেটিকে কাছে ডেকে বললেন, আরও বকশিশ পাবে। জলে মাছ আছে মনে হচ্ছে। পাক হাতড়ে একটা মাছ ধরতে পারলে মাছটা তোমার, পাকে অন্য কিছু পেলে আমার। ছেলেটি একটু দোনামোনা করছিল। কর্নেল আবার একটা 10 টাকার নোট তার হাতে গুজে দিলেন। তখন সে নোটটা প্যান্টুলুনের পকেটে ভরে ফেলল এবং নিঃসংকোচে সেটা খুলে রেখে জলে নামল। জল তত গভীর নয়, তার কোমর অবধি ডুবল মাত্র। কম বয়সীদের যা স্বভাব। জল তার সরল আদিম মনকে ভূতের মতো পেয়েছিল। কর্নেল বারবার বলছিলেন, পাক হাতড়াও, পাকে মাছ পাবে। আমি থ হয়ে বসে ব্যাপারটা দেখছিলাম। কিছুক্ষণ পরে সে হাতখানেক লম্বা কি একটা জিনিস তুলে ধরল। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে উঠলেন, ওটা আমার, ছুঁড়ে দাও। এতক্ষণে দেখলাম জিনিসটা ইঞ্চি 3 মোটা একটা লোহার রড। কর্নেল রডটা কিটব্যাগে ঢুকিয়ে বললেন, কুইক জয়ন্ত, কুয়ারডি থানায় মার্ডার উইপনটা জমা দিয়ে লোহাগড় ফিরতে হবে। ধরমতালের সেক্রেটারি বার্ডের ছবি না তুলে কলকাতা ফিরছি না। বললাম, জঙ্গিরা তাহলে এই রডটা দিয়েই? জঙ্গিরা না, অবনী মুখুজ্জে। সে কি? কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, 3টে পটকা দেখেই খটকা বেঁধেছিল। সদানন্দবাবুর কথাগুলো স্মরণ করো। ওইখানে সুভাষবাবু মন্দির গড়ে দিতে চেয়েছিলেন। কাজেই তাকে ডেকে এনে আচমকা পেছন থেকে মাথায় রডের ঘা মারা সো ইজি। জঙ্গিদের লেটার হেড? সুভাষবাবুর সঙ্গে ওদের যোগাযোগ ছিল। আইবি রিপোর্টে তার আভাস আছে। অর্ডার সাপ্লায়ার কোম্পানির পার্টনার সুভাষবাবুর পক্ষে লেটার হেড সাপ্লাই করা অস্বাভাবিক নয়, কিন্তু অবনীবাবুর অগোচরে এ কাজ অসম্ভব। কাজেই অবনীবাবু একটা লেটার হেড আত্মসাৎ করেছিলেন। তবে অতিবুদ্ধির গলায় দড়ি বলে একটা কথা আছে। পটকা ফাটিয়ে কিডন্যাপিংটাকে আরও মজবুত ভিত্তিতে দাঁড় করাতে চেয়েছিলেন অবনীবাবু। ঘাসে পটকা ফাটেনি, কাজেই আমার খটকা। কালাশনিকভ হাতে থাকলে পটকার কথা মাথায় আসবে কেন? হ্যান্ড গ্রেনেডের অভাব নেই জঙ্গিদের। কর্নেল অট্টহাসি হাসলেন। নিজেকে নিজে কিডন্যাপ করলে ঘরের টাকা ঘরেই ফিরবে। তবে আমার ধারণা অবনীবাবু অত ঝুঁকি নেবেন না। কানহপ্রপাত এলাকায় অবশ্যই জঙ্গিদের ঘাঁটি আছে। তার প্রমাণ ওই লেটার হেড। অবনীবাবু ধুলো কাদা মেখে থানায় হাজির হয়ে বলবেন, পালিয়ে এসেছি।
বৃদ্ধ রহস্যভেদী সত্যিই অন্তর্যামী। কুয়ারডি থানায় ছেঁড়া শার্ট এবং ধুলো কাদামাখা অবনী মুখুজ্জে করুণ মুখে বসেছিলেন। কয়েক মিনিট পরেই অবশ্য তাকে হাজতে ঢোকানো হয়েছিল। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।